শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শোক ও ভালোবাসায় খামেনিকে বিদায় জানালো ইরান। গাজওয়াতুল হিন্দ নামে এক মরীচিকার পিছনে ছুটছে কিছু বাংলাদেশি তরুণ। জঙ্গিবাদের অভিযোগে গ্রেপ্তার তরুণরা অর্থ সংগ্রহ করত অপরাধ করে। বাংলাদেশে খেলার নামে হচ্ছে বিপুল ঘৃণার চাষাবাদ। মনোবিদরা বলছেন চিন্তার সীমাবদ্ধতাই এ অবস্থার জন্য দায়ী। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাষ্ট্রীয় মর্যাদায় 9 জুলাই চিরনিদ্রায় শায়িত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে শেষ শ্রদ্ধা জানাতে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর ইরাকের নাজাফে জড়ো হন লাখো মানুষ। নিজ জন্মস্থান মাশহাদে শায়িত হচ্ছেন তিনি। তবে তার দাফনের শেষ মুহূর্তে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার পাল্টা জবাব হিসাবে ইরানের ওপর আবারও নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা করেছেন যে ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি শেষ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই জলপথে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা বন্ধ না করলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার প্রথম দিনে 86 বছর বয়সী খামেনি তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ও শীর্ষ কর্মকর্তা সহ নিহত হন। দীর্ঘ 5 সপ্তাহের যুদ্ধের পর একটি ভঙ্গুর চুক্তির মাধ্যমে সংঘাত থামানো গেলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের উপকূলীয় এলাকায় এই হামলা বাড়িয়েছে। এর আগে অবশ্য বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত আনার দাবি করেছিল তেহরান। জানাজার বিশালতা নিয়ে মাশহাদের গভর্নর হাসান হুসেইনি জানিয়েছেন, সেখানে প্রায় 1,50,00,000 মানুষের সমাগম আশা করা হচ্ছে। ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে মরদেহ পৌঁছাতে দেরি হওয়ায় বৃহস্পতিবার ভোর 6টায় জানাজা পিছিয়ে দুপুর 2টায় নির্ধারণ করা হয়। গত কয়েক বছর ধরে তরুণদের মধ্যে দুটি শব্দ প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে: গাজওয়াতুল হিন্দ। ভারতের যেমন বিজেপি এবং হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারত নামের এক অলীক কল্পনায় তরুণদের ডুবিয়ে দিয়ে হাসিল করছে রাজনৈতিক ফায়দা, তেমনিভাবে ভূরাজনৈতিক বাস্তবতা বিবর্চিত ধারণার উপর ভিত্তি করে বাংলাদেশের তরুণদের বিপদে ফেলে দিচ্ছে একটি গোষ্ঠী। ঢাকার যাত্রাবাড়ি থেকে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার 6 জনের এখন পর্যন্ত দেশি বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে দলটির মূল নেতা শাহ আমানত সাবির উগ্রবাদে জড়িয়েছেন বলে 3 দিনের জিজ্ঞাসাবাদে ধারণা হয়েছে তদন্তকারীদের। সাবির পুলিশকে বলেছেন, গাজওয়াতুল হিন্দের প্রস্তুতির অংশ হিসেবে তিনি পটকার উপকরণ দিয়ে বোমা বানানো ও বিস্ফোরণের চর্চা করছিলেন। তার বোমা বিস্ফোরণের একটি ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সংগঠন চালাতে তারা খুলনায় ইজিবাইক চালকের কাছ থেকে ছিনতাই করার কথাও বলেছেন পুলিশকে। ওই অটো চালককে তারা বিধর্মী ও হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত করে ছিনতাইয়ের ঘটনাটি ঘটায়, যাতে একই সঙ্গে তাদের সংগঠন চালানোর টাকাও পাওয়া যায়, আবার তাদের বিচারে এটা কোনো জুলুম বা অপরাধের পর্যায়ে না পড়ে। সারিয়া নামের এই পদ্ধতি বিভিন্ন দেশের জঙ্গিদের কাছে বেশ জনপ্রিয়। তারা মনে করে ইসলামের প্রয়োজনে চাইলে অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে অর্থ উপার্জন করাই যায়। তারা তাদের প্রশিক্ষক হিসেবে ম্যাক ইউরি নাম বা ছদ্মনামের একজনের কথা বলেছেন। এখন সেই ম্যাক ইউরির বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। এছাড়া যশোরের সারিয়ার দোহাই দিয়ে অমুসলিম নাগরিকদের পরিচালিত বিভিন্ন স্বর্ণের দোকানে ডাকাতির প্রমাণও পাওয়া যায়। সাবির ও তার সহযোগীদের দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার যথেষ্ট তথ্য উপাত্ত ইতোমধ্যেই উদ্ঘাটিত হয়েছে। 7 জুন মধ্যরাতে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের সামি ফেসবুকে 1 মিনিট 4 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওতে সাবির ও আরও কয়েকজনকে নির্জন একটি রাস্তায় বিস্ফোরণ ঘটাতে দেখা যায়। বিস্ফোরণের পর তারা আল্লাহর নামে তাকবীর দেন। এ সময় ব্যাকগ্রাউন্ডে একটি গান বাজছিল, যেটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামী স্টেট বা IS এর গান বলে তারাই পুলিশকে জানিয়েছে। গাজওয়াতুল হিন্দের কথা বিভিন্ন হাদিসে এসেছে। এখানে বলা হচ্ছে, হিন্দুস্তান তথা ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ হবে, সেখানে মুসলমানদের বিজয় হবে বলে ভবিষ্যৎবাণী করে গেছেন ইসলামের নবী মোহাম্মদ। সিসিটিভি বলছে, ম্যাক ইউরি নাম বা ছদ্মনামের এক ব্যক্তি এসব মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়েছে। পরে সাবির নিজে ফাতাহ কমব্যাট সিস্টেম নামে মার্শাল আর্ট শেখানোর একটি একাডেমি খোলেন খুলনায়। ম্যাক ইউরির বিষয়ে জানার চেষ্টা চলছে। 8 জুন বুধবার কুমিল্লায় আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে সমর্থকরা এক ব্রাজিল সমর্থককে পিটিয়ে মেরে ফেলেন। সেই ব্রাজিল সমর্থক আর্জেন্টিনা মিশর ম্যাচের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর আগে ব্রাজিলের পরাজয়ের পরে আর্জেন্টাইন সমর্থকদের বুলিং সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এক কিশোর।
এছাড়াও সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে টিএসসিতে খেলা দেখতে যাওয়া এক ব্রাজিল সমর্থক আর্জেন্টাইন সমর্থকদের কাছ থেকে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন। এসব ঘটনাকে এক সূত্রে গাঁথলে একটি প্রশ্ন সামনে আসে, আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ঘৃণাকে জিইয়ে রাখার প্রবণতা কি বেশি? 2022 ফিফা বিশ্বকাপে এক অতি অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক এক উদ্ভট হাইপোথিসিস সামনে নিয়ে আসেন। সেই সাংবাদিক নিজের আর্জেন্টিনার সমর্থন কখনো লুকান না। তার দাবি ব্রাজিলের বিশ্বকাপ দুটো আর আর্জেন্টিনার তিনটি, তবে তার যুক্তি জুলেরিমে ট্রফি বিশ্বকাপ নয়, তাই আর্জেন্টিনাই ইতিহাসের সবচেয়ে বেশি বিশ্বকাপ জেতা দেশ। তার এই বক্তব্য হাস্যকর শোনালেও আর্জেন্টাইন সমর্থকরা এই বক্তব্য লুফে নেন। শুধু তাই নয়, তার থিওরি অনুযায়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনের একমাত্র সফলতা লিওনেল মেসির পাশে তার নাম উচ্চারিত হওয়া। একজন দায়িত্বশীলেরও এই ধরনের মন্তব্যের পিছনে গভীর মনস্তাত্ত্বিক সংযোগ দেখছেন মনোবিদরা। এই ব্যাপারে এক মনোবিদ বাঙালিয়ানাকে জানিয়েছেন, প্রায় 3 দশক কোনো কিছুই জিততে না পারা আর্জেন্টাইন সমর্থকদের মনে গভীর দাগ কেটেছিল, যারা পরবর্তী প্রজন্মেও ছড়িয়েছে। সাইকোলজির ভাষায় একে ইন্টারজেনারেশনাল ট্রমা বা ট্রান্সজেনারেশনাল ট্রমা বলা হয়, অর্থাৎ পূর্ববর্তী ট্রমা প্রভাব বিস্তার করছে পরবর্তী প্রজন্মের মধ্যেও। মনোবিদরা বলছেন, বর্তমানে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা 4টি আলাদা সমস্যার মধ্য দিয়ে যেতে পারেন: রিঅ্যাক্টিভ অ্যাগ্রেশন, ইম্পালসিভ অ্যাগ্রেশন, পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং ইমোশনাল ডিসরেগুলারেশন। এই সবগুলো ক্ষেত্রেই ভুক্তভোগী আগ্রাসী হয়ে ওঠেন। 3 দশকের বেশি সময় কোনো কিছু জিততে না পারার কষ্টই আজকে তাদের অতি আগ্রাসী এবং নিজেদের বর্তমান সাফল্য ধরে রাখার ব্যাপারে অতি আক্রমণাত্মক করে তুলেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। আটলান্টায় মিশরকে 3-2 গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর ম্যাচটিতে বিতর্কিত রেফারিং নিয়ে সমালোচনা চলছে। মিশরের গোল বাতিল সহ কিছু সিদ্ধান্ত আলবিসেলেস্তাদের পক্ষে যাওয়ায় আর্জেন্টিনা ফিফার বাড়তি সুবিধা পায় বলে আলোচনা পুনরায় সামনে এসেছে। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম এই দাবি উড়িয়ে দিয়েছেন। কোয়ার্টার ফাইনালে মোরক্কোর মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে দেশাম জানান, রেফারিং নিয়ে বিতর্কের সুযোগ থাকলেও তিনি রেফারিদের ওপর আস্থা রাখেন। কাকতালীয়ভাবে ফ্রান্স মরক্কো ম্যাচের প্রধান রেফারি ফাকুন্দো তোলো সহ 5 জনই আর্জেন্টাইন। পেনাল্টি নিয়ে বিচলিত না হয়ে ফরাসি কোচ বলেন, রেফারিরা মাঠে নিয়ম সুশৃঙ্খলভাবে প্রয়োগ করেছেন। শেষ 8-এ মিশরের ক্ষোভের মুখে পড়া আর্জেন্টিনা আগামী 12 জুলাই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। কারখানায় আসা ভুট্টা যাচাই বাছাই শেষে স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াজাত হয়ে ক্যানে বা কৌটায় জমা হয়। সেই কৌটা মুখ বন্ধ করে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, তারপর কন্টেইনারে করে ইউরোপের বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে। দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ ও স্পেনের যৌথ বিনিয়োগে স্থাপিত স্পেন বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ গত 6 জুন ক্যানজাত ভুট্টা রপ্তানি শুরু করেছে। প্রথম চালানে কয়েক ধাপে স্পেন, ইতালি, পর্তুগাল সহ ইউরোপের কয়েকটি দেশে 200 কন্টেইনার ক্যানজাত ভুট্টা যাচ্ছে, যার আর্থিক মূল্য $60 লাখ, যা দেশীয় মুদ্রায় 73 কোটি 20 লাখ টাকার সমান। বাংলাদেশে পরিচিত শিল্প গোষ্ঠীগুলোর অন্যতম শেলটেক গ্রুপ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রক্রিয়াজাত কোম্পানি স্পেন ভিত্তিক সেলেরিও গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে পার্বতীপুরে এই কারখানা স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির জন্য বর্তমানে চুক্তিবদ্ধ 4000 কৃষক উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করছেন। ইতিমধ্যে প্রকল্পটিতে 400 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপ চলার মধ্যেই এক বড় সড় ধাক্কা খেল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA। যুক্তরাষ্ট্রের সংস্থাটির আর্থিক লেনদেন ও কর্মকাণ্ড নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা FBI। ইতিমধ্যেই এ বিষয়ে একাধিক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার বিষয়ে জানেন এমন 2টি সূত্রের বরাত দিয়ে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম লা নাসিওনে খবর দিয়েছে। মার্কিন তদন্তকারীদের মূল লক্ষ্য ক্লোদিও তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল সংস্থা যুক্তরাষ্ট্রের মাটিতে কিভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে তা খতিয়ে দেখা। মার্কিন আর্থিক ব্যবস্থার মধ্য দিয়ে তারা কিভাবে কোটি কোটি ডলার লেনদেন করেছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনকারী কোনো অপরাধ লুকিয়ে আছে কিনা সেটাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তের
উৎস হিসাবে ইতিমধ্যেই ব্যবসায়ী গিয়ার্মো তোফোনিকে টানা 3 ঘন্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং FBI এজেন্টরা এই প্রক্রিয়ার যুক্ত ছিলেন। তবে তদন্তকারীদের মূল লক্ষ্য AF এর প্রধান ক্লদিও তাপিয়া। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তদন্তের পরিধি আরও বাড়াচ্ছে। তদন্তকারীরা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সাবেক কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের তালিকায় রাখার কথা ভাবছেন। বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।